দিদি হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ করবো। আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমাদের এই শুভ উদ্বোধন সিনেবাজের যে চলচ্চিত্রটি দিয়ে হতে যাচ্ছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই, সেখানে আমরা তাদের দুজনকে পেয়েছি একসাথে উন্মোচন হয়। সেরকমই একটি প্রত্যাশা এবং প্রচেষ্টা হচ্ছে সিনেবাজ, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা একটা অ্যাপস, এবং যে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আপনাদেরকে ইউজ করি। তাই যে কোনো স্মার্টফোন থেকে আমরা এই অ্যাপসটি। আমি ইমতিয়াজ মাহবুব, সিনেবাজের সিটিও। তো আপনারা যাতে একটা ভালো অ্যাপ উপভোগ করতে পারেন সেজন্য সর্বরকম চেষ্টা আমরা করেছি। আমরা আসলে একটা তৈরি করার জন্য খুব অল্প সময় পেয়েছি। তো এবার সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আমরা সবাই করেন, তারা নতুন নতুন সিনেমা দেখার জন্য ডাউনলোড করুন সিনেবাজ এই অ্যাপ। ধন্যবাদ। কারণ এই সিনেমাটির মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর অনেক কিছু, তার কৈশোরের, তার জীবনের অনেক কিছু, অনেক অজানা কিছু আমরা দেখতে পাবো। সো এখনই সাপ্তাহ মিডিয়া তরফে নতুন অ্যাপ লঞ্চ করা হচ্ছে, যেটির নাম হচ্ছে সিনেবাজ, এবং সকল সিনেমা ব্যবস্থার জন্য এই অ্যাপটি। আর এখান থেকে আপনারা নতুন নতুন সব ছবি দেখতে পারবেন। আমরা আছি সিনেমার সবসময় একটা নতুন কিছু উপহার দেওয়ার জন্য থাকে। বাংলাদেশের আরেকটি অ্যাপ লঞ্চ হয়েছে সিনেবাজ। আপনারা জানেন যে যে কোনো অ্যাপ তৈরি হয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম, যার নাম হলো সিনেবাজ, যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো নানা রকমের ছবি দেখতে পারেন। আর স্পেশালি আপনারা আমার মতো সিনেমা প্রেমী হন, তাহলে ডেফিনেটলি চটপট ডাউনলোড করে নিন। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান শাবনা মিডিয়া। শাবনা মিডিয়া তাদের ওটিটি চ্যানেল শাবনা মিডিয়া নিয়ে আসছে সকল সিনে প্রেমীদের জন্য সিনেবাজ, একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা দেখব। শাবনা মিডিয়া আপনাদের মতো সিনেমা প্রেমীদের জন্য নিয়ে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজ। আপনারা সিনেবাজ অ্যাপটি ডাউনলোড করুন আর উপভোগ করুন। থেকেও এই মঞ্চে আমি কিছু শুনতে চাই। সেদিক থেকে সবার আগে আমি মঞ্চের এই ডায়াসে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার ভীষণ ভীষণ রকমের প্রিয়। আমাদের সারা পৃথিবীতেই, আমাদের দেশসহ এখন কোভিড সিচুয়েশন চলছে। আমি বলতে চাই আজকে আসতে যেটা মনে হলো যে অনেকদিন পর গভর্নমেন্ট আমাদের একটু রাস্তাঘাট খুলে দিয়েছে। এই রাস্তাঘাটে মনে হচ্ছে সবাই বেরোচ্ছে। এখান থেকে এখানে জায়গায় আসতে গেলে অনেক সময় চলে যাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে জাগি জীবন, তারপর কেনাকাটা, কোরবানির সব কিছু। যখন আপনজন কেউ চলে যায়, গরু টরু দিয়ে কিছুই হয় না। আপনারা সবাই সাবধানে থাকবেন। আর আমি যে কথাটা আবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে ওটিটি প্ল্যাটফর্মটা হয়েছে সিনেবাজ, এখানে সুবিধাটা হয় কি যে যখন আমরা কাজ করতে যাই তখন দেশি বিদেশি অনেক শিল্পীর সঙ্গে আমরা কাজ করব। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেটা আপনি পাট বলেন, চামড়া বলেন, ঠিক সেই রকম আমরা যদি ঠিকঠাক মতো কাজটা করতে পারি, আমরা বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। এটা আমাদের একটা অনেক বড় একটা জায়গা হবে বৈদেশিক মুদ্রা আসার জন্য এই প্ল্যাটফর্মগুলোতে। যখন বাইরের লোকরাও দেখবে, আমরা যেরকম ইউটিউব দেখতে গেলে একটু করে পয়সা কাটে, ঠিক সেই রকম যখন এই সিনেমার জিনিসগুলো যখন সবাই দেখবে তখন এই জিনিসগুলো হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে আমরা দেখেন, আমি যেটুকু জানা মতো যখন প্রথম ওয়েবটা শুরু হয়েছিল আমাদের প্যান্ডামিক সিচুয়েশনে, তখন নেটফ্লিক্স অনেক টাকা কামাই করেছে। তো এটা কেন আমরা পারবো না? উইশাল ওভার কাম, ইনশাল্লাহ আমরা অনেক কিছুই জয় করতে পারবো। আর আমি এই পরিবারের সঙ্গে একটুখানি আছি, সামনে আরও থাকতে চাই, এবং এই পরিবারটা যেন আমরা সবাই মিলে ভালো থাকি। কেন পরিবার বলছি? কারণ সেলিম খান যখন দেখলো যে ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা, তখন উনি একসঙ্গে 100টা ছবির ঘোষণা দিয়ে দিলেন। এবং আমি অনেককেই দেখেছি, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আছেন
তারা অনেক খুশি হয়েছেন এবং অনেকগুলো ছবি হচ্ছে, আর অনেক ছবি হবে, অনেক কাজ হবে, অনেক আর্টিস্ট, অনেক লোকের কর্মসংস্থান যখন হয়, যখন সবাই ভালো থাকে, সেখানে নাকি ঈশ্বর বসবাস করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয়মণি ডক্টর দীপমণি আপাকে। শান্ত, দিঘি, মিলন আর আমার সহকর্মী ভাই ও বোনেরা, ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিক ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতার প্রতি, যে জাতির পিতা আমাদের এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে টিকাদান কি করে হবে, আমরা কিভাবে সুস্থ থাকব, কিভাবে আমরা খাদ্য বস্ত্র নিয়ে, আমাদের ব্যবসা, আমাদের সব কিছু নিয়ে আমরা কিভাবে ভালো থাকতে পারবো, এটা নিয়ে উনি চিন্তা করছেন। এখন আমি চলচ্চিত্রের মানুষ, এখন আমাদের চলচ্চিত্র মহামারী, সেই চিন্তা করছেন একমাত্র ব্যক্তি আমার চোখে, উনি হচ্ছেন সেলিম খান। তার জন্য প্লিজ একটা জোরে করতালি হয়ে যায়। যখন আমি মনে করি একটা মানুষ বেঁচে থাকার জন্য সর্ব জায়গা থেকেই, ব্যবসা হোক বা বিজনেস হোক বা ডক্টর হোক, যে জায়গা থেকে হোক, তাদেরকে বেঁচে থাকতে হলে কি দরকার? অক্সিজেন দরকার। আমি মনে করি চলচ্চিত্র মানুষদের শুধুমাত্র একটি জিনিস দরকার, সেটা হচ্ছে কাজ। সেটা একটি সিনেমা হোক, 100 সিনেমা হোক, ভালো হোক মন্দ হোক, যেটি সেলিম ভাই সবাইকে বলে সেটা কন্টিনিউ রেখেছে। আমি মনে করি আমাদের চলচ্চিত্রের জন্য উনি একজন বড় অক্সিজেন। আজকে উনি না থাকলে সত্যি এতগুলো আবার চলচ্চিত্র স্টার্ট হতো না। হ্যাঁ, অনেকেই হয়তোবা বলেছে মান কোথায়। আমার প্রশ্ন, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি ডায়েট করব কখন, আমি ওয়ার্কআউট করব কখন? যদি আমি বেঁচে থাকি তবে আমি ডায়েট করতে পারবো, ওয়ার্কআউট করতে পারবো, সুন্দর থাকতে পারবো। তবে আমাদের চলচ্চিত্রের মানুষকে যদি আমরা হাঁটাতে পারি, রান করাতে পারি, তবে সুন্দর কিছু সিনেমা আমরা সামনে পাবো। ঠিক সেই রকম সেলিম ভাইকে আবারও আমার মনের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। উনি খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, কারণ এখন অনেকে অনেক সময় আমাদের সিনেমা হলে যাওয়া হয় না, কিন্তু আমাদের নিজেদের একটি প্ল্যাটফর্ম দরকার। আমরা কেন ভাড়া করব? সেটা হচ্ছে সিনেবাজ। তো আমি কথা বেশি দীর্ঘায়ু করব না, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, স্পেশালি সেলিম ভাইকে জানাই যে উনি সবসময় চলচ্চিত্র নিয়ে ভাবেন এবং এই ভাবনাটা যেন সারা জীবন থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যা কিছু আমরা দেখতে চাই সেগুলো ঘরে বসেই দেখতে পারবো। তো সেই জন্য সেলিম ভাইকে আবার ধন্যবাদ জানাতে হয় যে সেলিম ভাই যাতে এই অ্যাপসে এখানেও সাকসেস হন। সেলিম ভাইয়ের একটা জিনিস আমি দেখেছি, উনি কিন্তু আমাদের সফল শিক্ষামন্ত্রী, আমাদের প্রধান অতিথি ডাক্তার দীপমণি আপা এসেছেন। এই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমার ছোট ভাই আনিসুর রহমান মিলন একটি কথা বলেছে যে আমার চাঁদপুরের দীপমণি আপা, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করছি। উনি আমাদের বাংলাদেশের দীপমণি আপা, আমাদের সফল শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী। আর ওনার সফলতার ভাগ আমি বলবো যে শতকরা 100% সফল উনি। আর আজকে যে সিনেমাজের অ্যাপসের যে আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আমি এই মুহূর্তে বলতে চাই যে আজকে একটি বিশেষ দিন বলছি এই কারণে যে আজকে যেই ঘটনাটি ঘটছে এটা যুগান্তকারী একটা ঘটনা হিসাবে একদিন ইতিহাসে বিবেচিত হবে। আজকে সিনেমাজ অ্যাপসের মাধ্যমে আমরা এই কলাকুশলী জিমিয়ে পড়া চলচ্চিত্র জেগে উঠবে খুব অচিরেই। সমস্ত কলাকুশলী কাজ করবে, শিল্পীরা কাজ করবে, মুখরিত থাকবে আমাদের চলচ্চিত্র অঙ্গন। আমি বিশ্বাস করি যে সেলিম খানের পদচারণায় আজকে যে মুখরিত ভাব রয়েছে চলচ্চিত্রে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই চলচ্চিত্র শিল্পে যে ভয়াল অবস্থা তৈরি হয়েছিল তা অনেকটা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি। এবং আমি এই মুহূর্তে বলবো যে সেলিম খান বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একজন লড়াকু সৈনিক এবং তার যুদ্ধ চলছে এবং আমরা এই যুদ্ধে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আজকে আমি অনেক কম, অনেক সময় ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আমি এই জন্য তার প্রতি ক্ষমা প্রার্থনা করছি।
আজকে এই মঞ্চে আরেকটি বিষয়, সিনেমাস অ্যাপের মাধ্যমে একটি চলচ্চিত্র শুরু হবে খুব শীঘ্রই। এটার মহরত বলা যায়। আমাদের চেয়ারম্যান সাহেব সেলিম খান আমাকে বলেছেন ঘোষণা দিতে। সেটি হচ্ছে সিনেমাস অ্যাপের এই আজকের অনুষ্ঠানের মহরত ঘোষণা হচ্ছে যে ছবিটির নাম, তার নাম হচ্ছে জখম। যে ছবিটিতে অভিনয় করবে আমাদের চলচ্চিত্রের এই সময়ের শিল্পীদের কাণ্ডারি যাকে বলে জায়েদ খান নায়ক হিসাবে অভিনয় করবে। পাশাপাশি আমাদের খুব প্রিয় এক নায়িকা আমাদের অপু বিশ্বাস সে থাকবে এবং ওপার বাংলার ঋতুপর্ণা থাকবে। আপনারা এই ছবিটির জন্য সবাই দোয়া করবেন, সাফল্য কামনা করবেন। আর সিনেমা অ্যাপস যাতে এগিয়ে যায় সেজন্য আপনারা সবাই বাংলাদেশবাসী এবং সারা বিশ্ববাসী যারা বাংলা ভাষাভাষী আছেন তারা আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা এবং এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চলচ্চিত্রে এসেছেন, এবার আপনি সবসময় না করেন আমরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি। বঙ্গবন্ধুর হাতে সবাই বলে গিয়েছেন বঙ্গবন্ধু না হলে এফডিসি পেতাম না, যিনি 1957 সালের 3রা এপ্রিল বিল এনেন এবং তিনি যখন বিল আনেন এফডিসি তখন কিন্তু পশ্চিম পাকিস্তান এটা বিরোধিতা করেছিলেন। এদেশে চলচ্চিত্র নির্মাণের কোনো পরিবেশ নেই। বঙ্গবন্ধু বরাবরের মতোই তার তুহিন ভাষায় বলেছিলেন এদেশেই বাংলা চলচ্চিত্র হবে। তিনি গেজেট করে পাশ করে দিয়ে গেছিলেন উপমহাদেশীয় কোনো সব ভাষার ছবি বাংলাদেশে প্রবেশ করবে না, কারণ তিনি বাংলা চলচ্চিত্রকে কত ভালোবাসতেন তার প্রমাণ কিন্তু আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনীতে বা বঙ্গবন্ধুর সেই কথা থেকে বুঝতে পারি। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যার হাতে বাংলাদেশ নিরাপদ, তিনি কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছেন শুধু চলচ্চিত্রকে না, সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য। আমি শ্রদ্ধার সাথে মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে জাতীয় চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2021 মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে এবং সেটাকে সংসদে পাশ করে দিয়েছেন। আমার শিল্পীরা স্বীকৃতি পেয়েছে আজ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। আমার শিল্পীরা বলেন যদি এই প্রধানমন্ত্রী আমলে হাত পেতে কিছু না নেওয়া যায় কোনো প্রধানমন্ত্রীর আমলে আর পাওয়া যাবে না। তিনি শুধু দোহাত বলে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন শিল্পীদের জন্য। এমন কোনো শিল্পী নাই দলমত নির্বিশেষে তার কাছে অ্যাপ্লিকেশন করেছে আর খালি হাতে ফিরেছে এমন কেউ নাই। উনি খালি হাতে কাউকে ফিরাতে শিখেননি। যিনি প্রধানমন্ত্রী সকাল 7টায় শিল্পীকে লাইভে ফোন করে উইশ করতে পারেন, যিনি গুনগুনে গান আপনারা আর্জা হন, এমন সংস্কৃতিবন্ধ প্রধানমন্ত্রী আমরা আর কখনোই পাবো না। আমাদের ভাগ্যবান আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি এবং তারই বাবা যিনি আমাদের মানচিত্র দিয়ে গেছেন, জাতির পিতা, তিনি এফডিসি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আজকে অনেক সৌভাগ্য টুঙ্গিপাড়ার মিয়া ভাই তার জীবনী দিয়ে আমরা সেই অ্যাপস দিয়ে আজকে উদ্বোধন হবে টুঙ্গিপাড়ার মিয়া ভাই। আমরা একটা কালের সাক্ষী হয়ে থাকলাম এই মুজিব বর্ষে। আমি ধন্যবাদ জানাই আমি আমাদের সবার প্রিয় সফল মন্ত্রী ডাক্তার দীপমণি, আমাদের পার্টির জয়েন্ট সেক্রেটারি এবং যিনি একজন দায়িত্ববান মানুষ আমাদের জানি আমি, এবং তিনি এসেই আওয়ামী লীগের নেতারা কেমন আপনারা জানেন, তিনি এসেই কিন্তু ঢুকেননি। তিনি বড় চেয়ার দেখে আগে তিনি বলেছেন সবাইকে যে চেয়ার সরাও না হলে আমি বসবো না। আসলে শিক্ষার মানুষ কত বড় করে দীপু আপা আপনি তার প্রমাণ। আমি এটা খেয়াল করেছি দূর থেকে, আপনি ওঠেননি। দীপু আপা আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি জনগণের নেত্রী, আপনি প্রধানমন্ত্রীর রাজনীতি করেন। শেখ হাসিনার রাজনীতি যারা করে তারা এগুলো সবসময় খেয়াল করে। বড় চেয়ারে বসেননি, কারণ আমরা কাজ ভুলে গিয়ে চেয়ারকে বেশি গুরুত্ব দিই। বড় চেয়ার কার হলো আমার পাশে বড় চেয়ারকে, এইগুলোই করি আমরা, কাজ করি না। সেলিম ভাই আমি দীপু আপার সামনে আপনার কাছে একটা অনুরোধ করব, শিল্পী সমিতির প্রতিনিধি আছে এখানে, পরিচালক সমিতির প্রতিনিধি আছে, মাদার অর্গানাইজেশন প্রযোজক সমিতি, সেটা সভাপতির দায়িত্ব আপনি পালন করবেন, কারণ সভাপতি ওই সভাপতির দায়িত্ব আপনারই মানায়। আমি আজকে অনুরোধ করবো সবার পক্ষ থেকে, এবং আমার আশা করবো আমার স্টেজে যারা আছেন হাত তুলবেন যে সভাপতি আমরা চাই সেলিম ভাইকে এই প্রযোজক সমিতির, কারণ প্রযোজক সমিতিরা মামলার কারণে এখন অনেকটাই নিষ্ক্রিয়। মাদার অর্গানাইজেশন প্রযোজক সমিতি, যিনি সিনেমার দুঃখ বোঝেন, চলচ্চিত্র নির্মাণ করেন, যে প্রযোজক যিনি টাকা লগ্নি করেন, তারই প্রযোজক সমিতির নেতৃত্বে আসা দরকার। এবং সে যিনি ছবি নির্মাণ করবেন না করে শুধু আলোচনা আর নিয়ম বানাবেন, ছবি না বানিয়ে আমার শিল্পীকে বেকার রাখবেন, সেই সব প্রযোজক সমিতির নেতাদেরকে আমরা চাই না। বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন কাজ করতে, আমরা কাজ করে খাবো। আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ, এই বাংলাদেশে সবাই কাজ করতে চাই, কারণ এই সময় যদি আমরা ভালো না থাকতে পারি কোনো আমলে ভালো থাকতে পারবো না। আমরা সবাই দোয়া করবো আমাদের প্রাণপ্রিয় জননেত্রীকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, উনি ভালো থাকলে নিরাপদ থাকবে বাংলাদেশের মানুষ। আমি কথা বাড়াবো না, একটি কথাই বলবো,
আমি 500 শিল্পীর প্রতিনিধি, দুইবার ভোটে নির্বাচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমি একটি ছেলে। আমি এসেছিলাম অনেক স্বপ্নে, যখন সবাই বিসিএস দেয় আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম, এই এফডিসির গেটে এসে দাঁড়িয়েছিলাম সিনেমার নায়ক হবে বলে আমার স্বপ্ন। আমার বাবা মা চাইনি, আমরা মিডল ক্লাস ফ্যামিলির, কিন্তু আমার চোখ ভরা স্বপ্ন আমি সিনেমার নায়ক হব। রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেবকে দেখে দেখে দারোয়ানের পিটন দিয়েছি গেটে। সেই স্বপ্নটা এসে পূরণ করতে করতে এফডিসির একদম ঝিমিয়ে পড়েছিল। আমার শিল্পীরা শুধু ফোন করে কাঁদতো, কাজ নাই। কেউ আমার কাছে বলছে আমাদের টাকা দরকার নাই, আমার কাজ লাগবে। আমার শিল্পীরা অভিমানী, কাজ করে খেতে চায়, কারো কাছে হাত পাততে পারে না। সেই সময়ে সিনেমা যখন পর্দায় নায়ক ইন করে, সেই সময় সেলিম খান শাপলা মিডিয়ার কর্ণধার এসে একের পর এক ছবি নির্মাণ করলেন, এফডিসিকে সরগরম রাখলেন। আমার সমস্ত শিল্পীরা দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজকে অমুক জায়গায় শুটিং, সামনে বিপাশা বসা, তনু বসা, সাঞ্জুজনরা বসা, দেখি বিভিন্ন জায়গায় এসে স্ট্যাটাস দেয়, বিভিন্ন অ্যাঙ্গেলে, গানের শুটিং, ফাইটের শুটিং। আমার ভালো লাগে ওদের অভিভাবক হিসাবে, নেতা হিসাবে, যে ওরা কাজ করছে। আমি নিজে কাজ না করলেও যদি ওরা কাজের মধ্যে থাকে আনন্দ লাগে, যে না একজন মানুষের জন্য তো কিছু মানুষ করে খাচ্ছে। এবং সেলিম ভাই, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। টুঙ্গিপাড়ার মিয়া ভাইয়ের মাধ্যমে আপনার সন্তান, আমরা আরেকজন শিল্পীকে পেয়েছি শান্ত খান, ওর জন্য অনেক শুভকামনা, দিঘির জন্য শুভকামনা। দুইজনই আমাদের মেয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তার জীবনী দিয়ে তাকে জানবো আমরা মাধ্যমে অ্যাপস উদ্বোধন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা প্রধানমন্ত্রীর জন্য শুধু দোয়া করব যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন। এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দীপু আপা, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আপনি এত ভিড়ের মাঝেও আমাদের মাঝে এসেছেন। আপনাদের মতো নেতৃত্ব এখন আছে বলেও বাংলাদেশের মানুষ নিরাপদে আছে। আর সেলিম ভাইকে আপনি তৈরি করেছেন, আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আমরা জানি আওয়ামী লীগের আর এক কান্ডারি, সেও এই বঙ্গবন্ধুর এফডিসিকে বাতিটা অ্যাটলিস্ট নিপতে দেয়নি। এতে কাজের মাধ্যমে মানুষকে কর্মচঞ্চল করে রেখেছে এফডিসিকে। ইনশাআল্লাহ দীপ বাবা, আপনার মাধ্যমে আরেকটা অনুরোধ করবো, আপনি নিশ্চয়ই আমাদের আপার খুব কাছে, আমাদের অ্যাপসের মাধ্যমে সবই ঠিক আছে, কিন্তু আমরা একটু আপা সিনেমা হল চাই। কারণ যারা আমরা বড় পর্দার মানুষ, আমরা সিনেমায় অন্ধকার ঘরে বড় পর্দার মধ্যে নিজেকে না দেখতে পারলে আমাদের ভালো লাগে না। আমাদের সব আছে, ভালো টেকনিশিয়ান আছে, ফাইন্যান্সার আছে আপা, আমাদের দেখানোর জায়গা নেই আপা। আপনার যদি শিক্ষা উপকরণ আপা, আপনার যদি বিদ্যালয় না থাকে আপা, আপনি ছাত্রদেরকে কোথায় পড়াবেন? আপনি শিক্ষামন্ত্রী, ভালো ভালো স্কুল করেছেন আপনার সময়, আমরা জানি কলেজ করেছেন, আপনার অবদান। আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে কিছু সিনেমা হল করে দেবেন জেলা উপজেলা পর্যায়ে, আমরা যেন সিনেমা দেখাতে পারি। আমাদের দেখে যেন মানুষ বলে যে সিনেমার হিরো যাচ্ছে, সেই স্বপ্নটা যেন অধুরা না থেকে যায় বা এই প্রত্যাশা থাকবে। কারণ বঙ্গবন্ধুর ছবি আসতেছে বায়োপিক, যেখানে বঙ্গবন্ধুর ছবি চলবে, সেই বড় পর্দায় আমরা দেখতে চাই আপা। আমাদের সিনেমার জরাজীর্ণ অবস্থা, আমরা তথ্যমন্ত্রীকে বারবার বলতেছি, সেও আন্তরিক। আপনি একটু বললে, কারণ আপনি কাছের আপনার, আপনি পার্টির জয়েন্ট সেক্রেটারি, আপনি বলবেন যে আমাদের সবার দাবি আমাদের সিনেমা হল লাগবে। সিনেমা হল হলেই আপা আমরা কথা দিলাম, ভালো ভালো সিনেমা আমরা উপহার দেব ইনশাল্লাহ। আবার মিডল ক্লাস ফ্যামিলি তার ছেলে মেয়েকে বন্ধের দিন হাত ধরে সিনেমা হলে যাবে, এই স্বপ্ন দেখি আপা। আপনি ভালো থাকবেন। এবং শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান, আপনাকে অনেক ভালোবাসা, দীর্ঘজীবী করুন। আপনি মানুষের অন্যের ব্যবস্থা করেছেন, আল্লাহ আপনাকে দেখবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জায়েদ খানকে এত চমৎকার বক্তব্যের জন্য। আমরা আজকে শুরু থেকেই শুনছি যে সিনেবাজে আজকে যে মুভিটি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তোমাকে নায়িকা বানাবো, এবার তুমি আমার ছবিতে কাজ করবে। আর তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, ঠিক আছে করব, আমি বাবা দুইজনই। এবং ওই সিনেমাটা হবে সেলিম আঙ্কেলের পরিচালনার প্রথম ছবি, যেটা কিনা টুঙ্গিপাড়ার মিয়া ভাই। যেদিনই রাজি হয়ে গেলাম তার পরদিন থেকেই দেখলাম যে কীভাবে জানি চিত্রনায়িকা হয়ে গেলাম। তো আমি সেলিম আঙ্কেলের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো যে এই চিত্রনায়িকার যে তকমাটা, এটা উনি আমাকে প্রথম দিয়েছেন। আমার প্রথম ছবি টুঙ্গিপাড়ার মিয়া ভাই, এবং প্রথম ছবিতে এরকম চ্যালেঞ্জিং একটা চরিত্র শেখ ফজিলাতুন্নেসা মুজিবের, মানে আমি কখনো ভাবতেও পারিনি যে শুরুটা আমার এরকম একটা ছবি দিয়ে হবে। আর সেই শাপলা মিডিয়ারই আজকে অ্যাপ লঞ্চ হচ্ছে, যেটা কিনা সিনেবাস, এবং তার প্রথম ছবিটাও যাবে আমার টুঙ্গিপাড়ার মিয়া ভাই। আসলে আমি কি বলবো আমি জানি না যে আমি কতটা পরিমাণ লাকি হলে আমি সেলিম আঙ্কেলের প্রথম পরিচালনার সিনেমায় আমি কাজ করেছি, এবং তারই শাপলা মিডিয়ার অ্যাপ সিনেবাসে আমার ছবিটা প্রথম যাচ্ছে। আমি অনেক অনেক কৃতজ্ঞ সিনেবাস অ্যাপের সবার কাছে এবং শাপলা মিডিয়ার কাছে যে তারা আমাকে এতটা গুরুত্ব দিয়েছে।
আমার প্রথম ছবি তারা এতটা সুন্দর করে এটা সবাইকে দেখার জন্য আহ্বান জানাচ্ছে এবং এটা সম্পূর্ণ আমরা ফ্রিতে দেখতে পাবো সিনেবাজ অ্যাপে। এটা ডাউনলোড করলেই ফ্রিতে দেখা যাবে এই ছবিটা। আর শান্তকে অনেক অনেক থ্যাঙ্কস যে ও সবসময় সাপোর্টিভ ছিল আমার প্রতি এই সিনেমাটার সময়। আর আমি সবাইকে অনুরোধ করব যে এই অ্যাপটার সাথে থাকতে, কারণ আমরা এখন জানি যে পৃথিবী ওটিটি প্ল্যাটফর্মের সাথে অনেক আগিয়ে গেছে। আমাদের পাশের দেশ থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় ওটিটি প্ল্যাটফর্ম এখন অনেক বড় জায়গা করে নিয়েছে। আমি চাই না যে বাংলাদেশ কোনোভাবে এই দিক থেকে পিছিয়ে থাকুক। আমি চাই আমাদের দেশীয় প্ল্যাটফর্ম যেগুলো সেটাও যাতে সমান তালে চলে। তাই আমি চাই সিনেবাজের সাথে থাকুক সবাই, যাতে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট পাই এখানে। এবং আমি দেখার সবাইকে আহ্বান জানাচ্ছি, যতদিন না পর্যন্ত প্যান্ডেমিক যাচ্ছে, যতদিন না পর্যন্ত আমরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরছি, আমি চাই আমাদের এই অ্যাপগুলো আমাদের হলের ফিল দেখ, আমাদের ওভাবেই আকৃষ্ট করে রাখুক সিনেমার প্রতি। আর বেশি কিছু বলবো না, সবাই সাবধানে থাকবেন। এই প্যান্ডেমিকে অ্যাটলিস্ট আমাদের যা যা করণীয় এগুলো করবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিঘিকে। আসলে আজকের অনুষ্ঠানের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোর নিয়ে নির্মিত টুঙ্গিপাড়া মেয়েবাড়ির শুভ উদ্বোধনীর প্রধান অতিথি মেঘনার পাড়ার মেয়ে ডাক্তার দীপুমণি মহোদয়কে আমার সালাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, সেক্রেটারি, শিল্পী সমিতির সভাপতি, সেক্রেটারি, নাম বলবো না, তো আপার একটা 9টায় মিটিং আছে। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের ড্যানি ভাই সহ সাংবাদিকবৃন্দ, সকলকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আসলে আমি যখন রাজনীতি করি, একজন আওয়ামী লীগের নগণ্য কর্মী, বঙ্গবন্ধুর একজন আদর্শের যে দলটি, সে দলের একজন নগণ্য কর্মী, আমি আওয়ামী লীগের একজন সাধারণ ক্ষুদ্র কর্মী। আমি তখন সিনেমা বানাচ্ছি, যখন একটি সিনেমা বানিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি গেলাম, শুরু করলাম, তখন আমি দেখি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি চক্র বঙ্গবন্ধুর হাতে গড়া ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা শুরু করেছে। অনেক জাসাসের বড় বড় নেতারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ইন্ডাস্ট্রির বিভিন্ন পোস্টে দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রিকে কীভাবে ধ্বংস করবে সেই আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এই যে এই ওটিটি প্ল্যাটফর্মটি হলো, এর মাধ্যমে এই যে দেশে বিদেশে সবার দেখার সুযোগ হবে এবং অনেক চলচ্চিত্রই দেখার সুযোগ হবে। এটি ঠিক যে সিনেমা হলে গিয়ে ছবি দেখা তার একটা অন্য রকমের একটা আনন্দ আছে এবং বড় পর্দা, অত বড় পর্দায় দেখা তার একটা ভিন্ন রকমের ইম্প্যাক্ট আছে। কিন্তু এই যে একেবারে সহজ করে চলচ্চিত্রকে, হলকেই, প্রেক্ষাগৃহকেই পকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটারও অনেক রকমের সুবিধে আছে। একটা আরেকটার বিকল্প নয়, বরং কিছুটা পরিপূরক হতে পারে। দুটোই দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রায়শই বলেন যে আমাদের সত্যিকারে খুব আধুনিক মানসম্পন্ন প্রেক্ষাগৃহ সব জায়গায় থাকা উচিত। সবাই যাবে, সিনেমা দেখবে, সেখানে নানান ধরনের ছবি হবে, ভালো ছবি হবে, দেখবে। এবং তিনি যে শিল্পী বান্ধব, শিল্প বান্ধব একজন মানুষ, এটি তো আর নতুন করে আর বলবার প্রয়োজন নেই। যেমন ক্রীড়া বান্ধব একজন মানুষ, আসলে তিনি মানুষকে ভালোবাসেন, সেই জন্য মানুষের সঙ্গে সম্পর্কিত সব কিছুই খুব গভীরভাবে ভালোবাসেন তিনি, ঠিক তার পিতার মতোই। বঙ্গবন্ধুর জীবন, তার ত্যাগ, তার সংগ্রাম, তার স্বপ্ন, তার অর্জন, এই সব কিছু নিয়েই আরও অনেক চলচ্চিত্র হতে পারে এবং সেটি আমি মনে করি যে আমাদের জন্য খুব দরকার। কারণ এই যে তার লেখা 3টি বই, এই 3টি বই পাবার আগে বহু মানুষেরই কোনো ধারণা ছিল না। যারা একেবারে সরাসরি হয়তো যুক্ত ছিলেন তারা ছাড়া বাকি অধিকাংশেরই কিন্তু, এমনকি যারা আমরা রাজনীতিতে আছি তাদের মধ্যেও বেশিরভাগ মানুষেরই এত গভীরভাবে জানবার সুযোগ ছিল না।
আমাদের ইতিহাসকে জানবার সুযোগ ছিল না, বঙ্গবন্ধুকে জানবার সুযোগ ছিল না। আর তার মধ্যে 75 থেকে 96 পর্যন্ত 21টা বছর তো বঙ্গবন্ধুকেই নিষিদ্ধ করে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু নিষিদ্ধ ছিল, জয় বাংলা নিষিদ্ধ ছিল, আমরা বাঙালি এই কথাটা বলাও নিষিদ্ধ ছিল। যাই হোক, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার দেশ সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছে, এগিয়ে চলছে। এবং সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বার জন্যে যে সোনার মানুষের কথা তিনি বলেছিলেন, সেই সোনার মানুষ গড়তে হলে তো সেই মানুষকে তো তার ইতিহাস জানতে হবে, তার ঐতিহ্য জানতে হবে, তার সংস্কৃতি জানতে হবে, তার কৃষ্টিকে জানতে হবে, তার ভাষাকে, সাহিত্যকে জানতে হবে। এবং তাই যদি জানতে হয়, সেই জানার একটা খুব বড় মাধ্যম চলচ্চিত্র হতে পারে। সেজন্যেই বারবার এই চলচ্চিত্রের কথা বলছি। বঙ্গবন্ধুকে নিয়েই আমরা চলচ্চিত্র পাইনি, এই এখন সবে পেলাম। আমার একটা প্রস্তাব বলতে পারেন, এক ধরনের ইচ্ছের প্রকাশ আপনাদের সামনে বলতে পারেন। চলচ্চিত্রের মানুষেরা সব সামনে আছেন, আমার খুব বেশি চলচ্চিত্রের মানুষদেরকে আমি টেলিভিশনেই দেখি বা সিনেমার পর্দায় দেখি, এই প্রথম হয়তো বা সামনাসামনি দেখবার সুযোগ হচ্ছে এতজনকে একসঙ্গে। আগামীকাল 16ই জুলাই, আজ 15 তারিখ, কাল 16ই জুলাই, 2007 সালের এই দিনে 16ই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়েছিল। 11 মাস তিনি নির্জন কারাবাসে ছিলেন, একেবারে বেআইনিভাবে। কারণ নির্জন কারাবাস আমাদের জেল কোড অনুযায়ী যদি কাউকে দেয়া হয়, ধরুন কাউকে 1 মাস দেয়া হলো নির্জন কারাবাস, সেই নির্জন কারাবাস 1 মাস কখনো একসঙ্গে দেয়া হয় না, সর্বোচ্চ 7 দিন একটানা দিতে পারে। কারণ নির্জন কারাবাস মানে হচ্ছে কোনো কয়েদির সঙ্গে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ হবে না। তো এটি মানুষের শারীরিক, মানসিক সব কিছুর ওপরে একটা প্রচণ্ড রকমের একটা প্রভাব ফেলে, নেতিবাচক। সে কারণেই নির্জন কারাবাস কখনো একটানা 7 দিনের বেশি হয় না। আপনি কারাগারে থাকতে পারেন, কিন্তু নির্জন কারাবাসে 7 দিন থাকবেন, আবার অন্য কয়েদিদের সঙ্গে থাকবেন, আবার পরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ 7 দিন একটানা। শেখ হাসিনাকে একটানা 11 মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল। তাকে শুধু শারীরিকভাবে হত্যা নয়, শারীরিক মানসিকভাবে তাকে ধ্বংস করে দেওয়া, রাজনৈতিকভাবে তো অবশ্যই তাকে হত্যা করা, এই অপচেষ্টাগুলো হয়েছে। আমরা জানি তার জীবনের সংগ্রামের কথা। যে মানুষটি এক ভোরে তার পরিবারের সকলকে, প্রায় সকলকে হারিয়েছেন, এবং তারপরও নির্বাসিত জীবন কাটিয়েছেন বিদেশে, ভীষণ কষ্টের মধ্যে ফিরে এসেছেন, এমনকি বাবা মার জন্যে সেই বাড়িতে একটু দোয়া করতে ঢুকতে পারেননি, গেটের বাইরে বসে বাবা মার জন্যে, নিহত বাবা মা, ভাই, ভ্রাতৃবধূ, তাদের জন্যে গেটের বাইরে বসে কেঁদেছেন, স্রষ্টার কাছে দোয়া করেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন। নিজের সন্তান, স্বামী, তাদেরকেও সময় দিতে পারেননি। বাংলার পথে ঘাটে হেন উপজেলা ইউনিয়ন নেই তিনি চষে বাড়াননি, যে কারণে পুরো বাংলাদেশকে তিনি, আমরা যেমন নিজের হাতকেও অত ভালো চিনি কিনা জানি না, তিনি বাংলাদেশকে তেমন করে জানেন, চেনেন এবং মানুষকে ভালোবাসেন। সবাই বলে তার স্মরণশক্তি অসম্ভব ভালো। জাতির পিতার স্মরণশক্তি নিয়েও অসাধারণ সব গল্প আছে, তার স্মরণশক্তি অসাধারণ ছিল। তার কন্যারও সবাই বলেন স্মরণশক্তি ভালো। আমি বলি স্মরণশক্তি ভালো, কিন্তু তিনি মনে রাখেন, তার কারণ তিনি মনে রাখতে চান, কারণ তিনি মানুষকে ভালোবাসেন, তাই তিনি মনে রাখতে পারেন। ইচ্ছে না থাকলে, শুধু স্মরণশক্তির জোরে এরকম হয় না। এই মানুষটির জীবন, বঙ্গবন্ধুর জীবন থেকে যেমন আমাদের শেখার অনেক কিছু আছে, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবন থেকেও আমাদের শিখবার অনেক কিছু আছে। যে মানুষটি কোনো বিপদের তোয়াক্কা করেন না, কোনো কিছুতে কোনোদিন ভয় পান না, যার প্রজ্ঞা, যার সাহস এই সেলুলয়েডের ফিতে নিয়ে
যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, দেশে বিদেশে, আমি মনে করি সোনার মানুষ গড়বার কাজে সেটাও খুব কার্যকর একটা কিছু হবে। আমি আগামীকালে 16ই জুলাই সে উপলক্ষে আমার নেত্রীর প্রতি আমার ভালোবাসা জানাই। আমি আশা করি যে আর আগামী বছর তার 75তম জন্ম, জাতির পিতার শতবর্ষ উদযাপন করছি। শেখ হাসিনার 75তম জন্ম উদ্বোধন হয়ে গেল সিনেবাজ এই অ্যাপটির, যে অ্যাপটিতে আমরা বাংলা চলচ্চিত্র উপভোগ করতে পারবো। শুরুতে খুবই আমি বলবো যে বিনামূল্যে, এবং তারপর মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার দীপুমণি, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তার জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করছেন। সবাইকে অনুরোধ করছি করতালির মঞ্চে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। এবং এরই সাথে চালক সমিতি আরো রয়েছে। এছাড়াও আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আনিসুর রহমান মিলন, পরিচালক, মাহিয়া মাহি, বিশ্বচিত্র নায়িকা। যদি তিনি এসে থাকেন অবশ্যই মঞ্চে চলে আসেন। আজকে এরকম একটি মুহূর্তে আমরা তাকে পাচ্ছি, এজন্য আমরা অনেক বেশি আবেগতাড়িত এবং সেই সাথে অনেক বেশি সম্মানিত বোধ করছি। এবং আমরা করতালির মাধ্যমে এবারে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন মোহাম্মদ কাউসার মাহমুদ। الذين